সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা যারা দেশ বিদেশের আমার ভিডিওগুলো দেখেন, কথাগুলো শুনেন, লাইক করেন এবং শেয়ার করেন, আপনাদের সবার প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে গুপ্ত এবং সুপ্ত নিয়ে বিশাল আলোচনা, সমালোচনা, হাস্যরস এবং কৌতুকের সৃষ্টি হয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে গুপ্ত বললে খেপে যান, গুপ্তরা গুপ্ত বললেও খেপে যান, গুপ্তদের আবার সুপ্ত বললেও খেপে যান। কি এক রং তামাশার মধ্যে বাংলাদেশের রাজনীতি চলছে। প্রিয় দর্শক, বাংলাদেশে গুপ্ত এবং সুপ্ত রাজনীতি নিয়ে সাম্প্রতিক সময়ে যে আলোচনা, সমালোচনা এবং হাস্যরসের সৃষ্টি হয়েছে, বিশেষ করে ২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানের পর এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে এই শব্দগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা, সমীকরণ এবং নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক, আমরা জানি গুপ্ত কারা, গুপ্ত কাদেরকে বলা হয়। অবশ্যই আমরা জানি গুপ্ত হলো যা জেনে বুঝে আড়াল বা গোপন করা হয়, এবং সুপ্ত হলো যা বর্তমানে নিষ্ক্রিয়, যারা ঘুমন্ত আছে এবং ভবিষ্যতে সে সজাগ হবে, কার্যক্রম করবে, তাদেরকেই সুপ্ত বলা হয়। কিন্তু ২৪ আন্দোলনের পর জামাত শিবিরের অনেক বের হয়ে আসলো আওয়ামী লীগের ভিতর থেকে। বলা হলো সে ছাত্রলীগের ভিতরে জয় বাংলা স্লোগান দিয়েছে, বিভিন্ন পোস্ট নিয়েছে এবং শিবিরের পোস্টও আপলোড করেছে। যেমন আমরা বলতে পারি সার্জিস আলম, সাদিক কাইম, SM ফরহাদ সহ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে, যাদেরকে বর্তমানে এবং গুপ্ত রাজনীতির তাদেরকে জনক বলা হচ্ছে। কারণ এই গুপ্ত রাজনীতির মাধ্যমেই শিবিরের উত্থান হয়েছে। অনেকে মনে করেন কারণ শিবির তো আওয়ামী লীগের সময় হারিয়ে গিয়েছিল, শিবিরের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, শুধু ছাত্রদল মাঠে ছিল। এখন আমি আপনাদের সামনে গুপ্ত এবং সুপ্ত রাজনীতির প্রেক্ষাপটটা একটু আলোচনা করছি। অতীতে বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড বা গোপন রাজনীতির ইতিহাস, গুপ্ত এবং সুপ্ত রাজনীতির ইতিহাস খুবই পুরানো। যেমন ধরেন স্বাধীনতা যুদ্ধের পর 1974 সালে বঙ্গবন্ধুর শাসন আমলের সময় সর্বহারা পার্টি, জাসদ এবং গণবাহিনী সহ বেশ কিছু দল নিষিদ্ধ হয়ে পড়ে এবং তারা গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করতে থাকে। তখন থেকেই গুপ্ত রাজনীতির আসলেই উত্থান হয়, তখন থেকেই গুপ্ত রাজনীতিটা মাঠে চলে আসে। বর্তমানে সম্প্রতি সময়ে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের কর্মীদেরকে যখন ইঙ্গিত করে গুপ্ত রাজনীতি এবং সুপ্ত রাজনীতির ইঙ্গিত করে বলা হয়, তখন তারা খেপে যায়। তারা অনেকেই বিড়াল থেকে বাঘের মতো হুঙ্কার দেন। তারা অনেকেই জানেন না এই বিড়ালকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। তারা ধারণাই করেননি তারা কেমন বাঘ হয়েছেন। ছাত্রলীগের আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত হয় আজকে তারা ঢাকা ইউনিভার্সিটির বিপি হচ্ছেন, GS হচ্ছেন। আজকে তারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন দখল করে নিচ্ছেন। আজকে তারা তারেক রহমানকে, বর্তমান প্রধানমন্ত্রীকে তারা হুমকি দিচ্ছেন, কোথায় কোথায় ফেলে দিবেন, কোথায় কোথায় বিদেশ পাঠিয়ে দিবেন। এটা কি মবের মুল্লুক না মগের মুল্লুক? কিন্তু আমাদের ২৪ আন্দোলনের পর বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে একটি উত্তম কাজ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ করেছে, যে আসিফ নজরুলকে বাংলাদেশের মানুষ একজন ভালো মানুষ হিসাবে মনে করতেন। কিন্তু সেই আসিফ নজরুলের বিভিন্ন অঘটন সব কিছু আলোচনা সমালোচনা মিলিয়ে যখন তিনি উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার পর থেকে আজকে যখন তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অপকর্ম বের হচ্ছে, তখন মানুষ মনে করছে আসিফ নজরুল যেভাবে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররাই তো তেমন হবে। আসিফ নজরুল একসময় বিচিত্রা লেখালেখি করতেন। এই আসিফ নজরুলে বিচিত্রা লেখালেখি করতেন কার মাধ্যমে? তার গুরু শাহরিয়ার কবিরের মাধ্যমে। শাহরিয়ার কবির তখন বিচিত্রার সম্পাদক ছিলেন, আর এই বিচিত্রাটা ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা শেখ রেহানার, ওনার মালিকানায় ছিল। আসিফ নজরুলের উত্থানটাই হচ্ছে বিচিত্রার মাধ্যমে। এই আসিফ নজরুল তো বিচিত্রায় কলাম লিখেছিলেন সাইদিকে নিয়ে, একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান হচ্ছে।
কিন্তু আজকে ২৪-এর অভ্যুত্থানের পর আসিফ নজরুলকে জামাত শিবির তাদের গুরু মেনেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা গুরু মেনেছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল তাদের জন্য কি করেছেন? তাদের জন্য কিছুই করেননি। শুধু তাদেরকে গুপ্ত রাজনীতি বিরাট একটি উপহার দিয়ে গেছেন। এই গুপ্ত রাজনীতির নিয়ে অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যে লুকোচুরি দেখা যাচ্ছে, এই গুপ্ত রাজনীতি নিয়ে তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অত্যন্ত সুন্দর ভাষায় বলেছেন, যারা গুপ্ত এবং সুপ্ত রাজনীতির ছন্দবেশ ধারণ করে তারা তো ফকির দরবেশ হতে পারে না। ফকির দরবেশ হতে হলে আপনাকে আপনাকে ধর্মচর্চার পাশাপাশি আপনাকে সঠিক সময়ে সঠিক আলোচনা করতে হবে, আপনাকে সঠিক সময়ে সঠিক জ্ঞান ধারণ করতে হবে, আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা অন্যের সাথে ধোঁকাবাজি করবেন তারা তো আল্লাহর সাথেও ধোঁকাবাজি করতে পারেন। কিন্তু তারেক রহমান গুপ্ত রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন, এর জন্য জামাত শিবির খেপে গিয়েছে। জামাত শিবির এখন কি বলতেছে? জামাত শিবির বলছে, না আমরা গুপ্ত নই, আমরা গুপ্ত নই, গুপ্ত হচ্ছ তুমি তারেক রহমান, তুমি লন্ডন ছিল, তুমি পালিয়ে গেছো, মুসলেকা দিয়েছ, তুমি মুসলেকা রহমান। আসলে কি এই ছন্দবেশ বাংলাদেশের রাজনীতিতে কতটা গণতান্ত্রিক হবে? এই ছন্দবেশ বাংলাদেশের গুপ্ত এবং সুপ্তের ছন্দবেশ বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রের প্রতি নিয়ে যেতে পারবে? আসুন আমরা এ নিয়ে একটি কৌতুক শুনি। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে নিয়ে একটি বিরাট কৌতুক রয়েছে। রাজনীতির অর্থ নিয়ে অভিনেতা রবিন উইলিয়ামসের মতে পলিটিক্স শব্দে পলি অংশটি হচ্ছে লাতিন। এটা লাতিন শব্দ, এর অর্থ, যার অর্থ অনেক কিছু। পলিটিক্সের আসলেই অনেক কিছু বোঝায়, কারণ এটা একটা টিক্স। কিন্তু আর টিক্স হলো এক ধরনের রক্তচুষা পোকা। আমাদের যে মশা মাছি যখন আমাদের শরীরে বসে, তখন তো ডেঙ্গু মশায় যতটুকু আপনার ক্ষতি করতে পারে তার চেয়ে তো বেশি ক্ষতি করে এই যে ছোটো ছোটো গুপ্ত মশা যেগুলো রয়েছে, সেগুলাই আপনার বেশি ক্ষতি করে, আপনাকে বেশি যন্ত্রণা দেয়। কিন্তু এই রক্তচুষা পলিটিক্সটা আমাদের রাজনীতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে, আমাদের স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছে। আর রক্তচুষা রাজনীতির অনেকগুলো রক্তচুষা পোকার সম্মিলনেই হচ্ছে রাজনীতি। এতে পলিটিক্সকে মানুষ ভালোভাবে নেয় না। এখন আমি আপনাদেরকে একটি কৌতুক বলছি। এক গ্রামে একটি বাস যাচ্ছিল, সেই বাসে কয়েকজন রাজনীতিবিদ ছিলেন। এই রাজনীতিবিদরা যে বাসটিতে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ল। গ্রামের মানুষ সব বাসের যাত্রীদেরকে উদ্ধার করলো। উদ্ধার করে দেখলো সবাই রাজনীতিবিদ। সবাইকে তারা কি করলো? খবর দিয়ে দিল। খবর খনন করে খবর দিয়ে দিল, গ্রামের একটি জায়গায় খবর দিয়ে দিল। পুলিশ শুনে আসলো এবং জিজ্ঞেস করলো, আপনারা নিশ্চিত হলেন কিভাবে যে সবাই মারা গেছে, এবং সব মানুষকে যে আপনারা খবর দিয়ে দিলেন এটা কিভাবে নিশ্চিত হলেন যে সবাই মারা গিয়েছে কোনো বাস বিচার বা ডাক্তার বা পুলিশের সাহায্য না নিয়ে? তখন গ্রামবাসীরা উত্তর দিল যে যাত্রীদের মধ্যে 2 জন বলেছিল তারা জীবিত, কিন্তু তারা রাজনীতিবিদ। তাই আমরা মনে করেছি, কারণ রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে, রাজনীতিবিদদের এখন আর কোনো পরিচয় রাজনীতিবিদ নয়। রাজনীতি মানে হচ্ছে এখন দুর্নীতি। অনেকে মনে করেন রাজনীতি মানে হচ্ছে দুর্নীতি, রাজনীতি মানে মিথ্যাচার, রাজনীতি মানে হচ্ছে অন্যের সম্পদ লুণ্ঠন করা। এটাই গ্রামবাসীরাও মনে করলো ওরা রাজনীতিবিদ, তাহলে ওদের কথা তো বিশ্বাস করা যায় না, কারণ রাজনীতিরা আমাদেরকে বলে এক জিনিস আর করে আর এক জিনিস। রাজনীতিরা শুধু চেয়ারে বসে তাদের চেহারা পরিবর্তন করে, এক চেয়ার থেকে আরেক চেয়ারে বসে, কিন্তু তারা দায়িত্ব পালন করে না। এবং এখানে আরেকটি আপনারা দেখেন, আমি আপনাদেরকে আরেকটি কৌতুক বলছি। একটি বিমানে
4 জন যাত্রী ছিলেন। 4 জন যাত্রীর মধ্যে একজন পাইলট, একজন শিক্ষক, একজন ছাত্র এবং একজন নেতা। কিন্তু প্যারাশুট ছিল 3টি। বিমানে যে তো প্যারাশুট থাকে, প্যারাশুট ছিল 3টি। পাইলট ও নেতা দ্রুত 2টো প্যারাশুট নিয়ে তারা তাদের জীবন রক্ষার জন্য লাফ দিলেন, বিমান থেকে লাফ দিলেন। রইলেন ছাত্র এবং শিক্ষক। তখন শিক্ষক ছাত্রকে বলছেন, বাবা তুমি যদি এই প্যারাশুটটা নিয়ে নেমে যাও তাহলে তো আমার প্যারাশুট আর থাকবে না, আমি কিভাবে নামবো, আমরা দুজন একসাথেই নামি। তখন ছাত্র শিক্ষককে বলল, স্যার চিন্তার কোনো কারণ নেই, কারণ প্যারাশুট 2টা রয়েছে। তখন শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করলেন কিভাবে, কারণ মানুষ তো আমরা 3জন, 2জন তো চলে গেল, তাহলে তো একটি প্যারাশুট থাকার কথা, এখানে আবার 2টা রইল কিভাবে। তখন এই ছাত্র উত্তর দিল, নেতা, আমাদের যে নেতা ছিলেন উনি তার জীবন রক্ষার জন্য, কারণ নেতারা সেলফিশ হয়, নেতারা তাদের নিজেদের কথা চিন্তা করে, তাদের জনগণের কথা চিন্তা করে না। ওই নেতা আমাদের কথা চিন্তা না করে উনি নিজেই লাভ দিয়েছেন, আমার স্কুল ব্যাগকে তার প্যারাশুট মনে করে। এই হচ্ছে নেতা। এতএব আমাদের কোনো ছাত্র শিক্ষক তারা আশ্বস্ত হলেন যে তাদের কোনো সমস্যা হবে না, কারণ ওই নেতা সাহেব তাড়াহুড়া করে ওই ছাত্রর স্কুল ব্যাগ নিয়ে প্যারাশুট মনে করে স্কুল ব্যাগ নিয়ে লাফ দিয়েছে। এখন আসেন আরো একটি গল্প আপনাদেরকে শোনাই, বিশ্বাসঘাতক প্রমাণ বনাম দেশপ্রেমিকের গল্প। এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞেস করলো, স্যার বিশ্বাসঘাতক কাকে বলে? এখানে এই শিক্ষক আবার একটি রাজনৈতিক দলের অনুসারী ছিলেন, তার ছাত্র সেই রাজনৈতিক দলের অনুসারী ছিল। শিক্ষক উত্তর দিলেন, যারা আমাদের দল ছেড়ে অন্য দলে যোগ দেয় তারা বিশ্বাসঘাতক। তখন ছাত্র আবার শিক্ষককে জিজ্ঞেস করলো, আর যারা অন্য দল ছেড়ে আমাদের দলে যোগ দেয়? তখন শিক্ষক একটু গম্ভীর হলেন, কারণ কিছু দলছুট মানুষ তার দলে এসেছে। এখন তিনি কি বলবেন ছাত্রকে? তিনি বললেন, তারা হলো সাচ্চা দেশপ্রেমিক। কারণ সাচ্চা দেশপ্রেমিকরা চিন্তা করে তাদের কাছে দল বড় নয়, দেশ বড়। কিন্তু আমাদের বর্তমান রাজনীতিতে আমরা উভয়টি দেখতে পাই। আমাদের রাজনীতিতে দেশপ্রেমিকের চেয়ে আমাদের রাজনীতিতে সবচেয়ে বেশি খুনটি, আমাদের রাজনীতিতে সবচেয়ে বেশি হচ্ছে গুপ্তচর, আমাদের রাজনীতি হচ্ছে সুপ্ত রাজনীতি, গুপ্ত রাজনীতি, আমাদের রাজনীতিতে হচ্ছে দুর্নীতি, লুটপাট। এই 26 সালের নির্বাচনের আগে জামাত জোট তারা বলেছিল, কি বলেছিল? তারা বলেছিল তারা নির্বাচিত হলে, ইভেন এনসিপির হাসনাতরাও বলেছিল নির্বাচিত হলে তারা কোনো সময় সরকারি গাড়ি নেবেন না, ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। কিন্তু এই হাসনাত আবদুল্লাহি কয়েকদিন আগে সংসদে কান্না করতেছে, গাড়ির জন্য কান্না করতেছে প্রধানমন্ত্রীর কাছে, কারণ সংসদের কাছে কান্না করতেছে, তার একটি গাড়ির দরকার, গাড়ি ছাড়া তারা মানুষের কাছে যেতে পারে না। আরে ভাই, কয়েকদিন আগেই তো তোমরা দেশপ্রেমিক, সাচ্চা দেশপ্রেমিক ছিলা, তাহলে এখন তোমরা দুর্নীতিবাদ দেশপ্রেমিক পরিণত হতে যাচ্ছ কেন? গাড়ির দরকার কি? যদি টাকা না থাকে তাহলে রাজনীতি করার দরকার কি? আগে তো ধনীরা রাজনীতি করে, রাজা বাদশাহরা রাজনীতি করে গরিব হতো, আর তারা গরিবদেরকে নিয়ে চিন্তা করে। আর এখন ধনীরা, নেতারা রাজনীতি করে তাদের সম্পদের জন্য। এটাই হচ্ছে বর্তমান রাজনীতির বাস্তবতা। শুধু দর্শক, আজকের গুপ্ত এবং সুপ্ত রাজনীতি থেকে আমাদের রাজনীতি মুক্ত হোক, গণতন্ত্র ফিরে আসুক, ইনক্লুসিভ রাজনীতি আমরা চাই। উই আর নট গোয়িং টু destroy our country. We try to build our country. থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ।